আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করার পর থেকে কিন্তু বিভিন্ন ধরনের পরিকল্পনা এবং কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে নানামুখী পদক্ষেপ কিন্তু তারা গ্রহণ করছে। যদিও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বর্তমানে দেশে নেই অথবা কোনো বলিষ্ঠ নেতৃত্বের দ্বারা কোনো নেতাকর্মী কোনো নেতৃত্ব পাচ্ছেন না। তবুও কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন দেশের অভ্যন্তরীণ, তারা কিন্তু এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে লিফলেট বিতরণ যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি কিন্তু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আওয়ামী লীগ পালন করছে। সাধারণত এই লিফলেট বিতরণ কর্মসূচির যেটি উদ্দেশ্য, সেটি হচ্ছে জনগণের দোরগোড়ায় আওয়ামী লীগের বার্তা পৌঁছে দেওয়া। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু খুব দক্ষতার সহিত এই কাজটি করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে শুরু করে আমরা যদি গণমাধ্যমগুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে বিভিন্ন ধরনের ফুটেজ, ভিডিও ক্লিপ ইতিমধ্যে কিন্তু বেশ আলোচনার জন্ম দিয়েছে। এবং সেগুলো হচ্ছে এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের কাছে যাচ্ছেন এবং তাদের যে লিফলেট রয়েছে সেই লিফলেটটি বিতরণ করছেন এবং জয় বাংলা স্লোগান দিচ্ছেন। কেউ আবার দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা, আওয়ামী লীগ যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে সে সকল বিষয়বস্তু জনগণকে বুঝানোর চেষ্টা করছে। সুতরাং এই দিক থেকে আওয়ামী লীগ তাদের কর্মসূচি পালনে কিন্তু অনেকাংশেই সফলতা অর্জন করেছে। পরবর্তীতে যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচি আসলে প্রকৃতপক্ষে কতটুকু সফল করতে পারবে সেটি একমাত্র তাদের অভ্যন্তরীণ দলীয় যে নীতি নির্ধারক রয়েছেন তারাই কিন্তু ভালোভাবে বলতে পারবেন। তবে অপরদিকে আমরা যদি লক্ষ্য করি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তাদের কর্মসূচিকে আটকানোর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়ার বা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করার কিন্তু নির্দেশনা দিয়েছে। যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগের কর্মসূচি বা আওয়ামী লীগ যেভাবে তাদের কর্মসূচি পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছে তাতে মনে হচ্ছে যে একটি যুদ্ধ প্রস্তুতি। এবং সেই যুদ্ধ প্রস্তুতির জন্য আমাদের দেশের যে নিরাপত্তা বাহিনী রয়েছেন, যারা দেশের নাগরিকদের নিরাপত্তা প্রদান করেন, তাদেরকে প্রস্তুত থাকার জন্য কিন্তু বলেছেন। সুতরাং এখান থেকে কিছুটা আন্দাজ করা যায় যে আওয়ামী লীগ ভবিষ্যতে তাদের আন্দোলন যেটি রয়েছে বা কর্মসূচি যেটি রয়েছে, সেটি বেগবান করার জন্য আরো কঠোর অবস্থানে যাবে। অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি রয়েছেন, উনি কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন যে এই লিফলেট বিতরণ কর্মসূচিতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে পাওয়া গেলে সাথে তাকে গ্রেফতার করা হবে। সুতরাং এদিক থেকে বলা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আওয়ামী লীগের এই কর্মসূচির সম্পূর্ণ বিপরীত অবস্থান করছে এবং তারা কোনোভাবেই কিন্তু আওয়ামী লীগের এই কর্মসূচি সফল হোক সেটা চায় না। তবে এইসব বিষয়ের সাথে আওয়ামী লীগের বর্তমান যে জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তা কিন্তু অনেকাংশে জড়িত। ইতিমধ্যে আমরা মাঠ পর্যায়ে যে জরিপগুলো লক্ষ্য করেছি, সেই জরিপগুলোতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বিগত দিন যে অবস্থায় ছিল অর্থাৎ ৫ই আগস্টের পূর্বে কিন্তু আওয়ামী লীগকে মানুষ সহ্য করতে পারত না। আওয়ামী লীগকে নানাভাবে গালিগালাজ করত। বিশেষ করে সাধারণ জনগণ, দিনমজুর শ্রেণীর মানুষ অথবা যারা নিম্ন আয়ের শ্রেণীর মানুষ, যারা দিন আনেন, দিন খান। এ ধরনের মানুষ সাধারণত আওয়ামী লীগকে সহ্য করতে পারত না অথবা আওয়ামী লীগকে পছন্দ করত না। তাদের একটি ইচ্ছা ছিল যে আওয়ামী লীগের এই শাসন ক্ষমতার পরিবর্তন হোক এবং সাধারণ মানুষের বাইরেও দেশের শীর্ষস্থানীয় পর্যায় পর্যন্ত যে সকল মানুষ বসবাস করেন তারাও চেয়েছিলেন যে আওয়ামী লীগের এই ক্ষমতা পতন হোক অথবা নতুন কোনো সরকার আমাদেরকে শাসন করুক। এবং এর পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে সাধারণত আওয়ামী লীগের আমলে তারা যতটুকু লাভবান হয়েছেন বা আওয়ামী লীগের আমলের কাছ থেকে যে সুযোগ সুবিধাগুলো পেয়েছেন, আওয়ামী লীগ সরকার তাদেরকে যে সকল বিষয়ে সুযোগ সুবিধা দিয়েছে, তারা ভেবেছিলেন বা মনে করেছিলেন যে নতুন কোনো সরকার যদি আসে সেক্ষেত্রে আওয়ামী লীগ থেকে ভালো সার্ভিস তাদেরকে দিবে, ভালো সেবা তাদেরকে দিবে। সেই আশায় আওয়ামী লীগের পতনের পূর্বে তারা কিন্তু আওয়ামী লীগকে খুব ভালো চোখে দেখতেন না। কিন্তু আওয়ামী লীগের যখন পতন হয়ে গেল, তখন অন্তর্বর্তীকালীন সরকার চলে আসলো এবং জনগণ যে চিন্তাধারা ১ম এ ছিল যে আওয়ামী লীগ থেকে ভালো থাকবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পর জনগণের সেই আশায় কিন্তু অনেকটা গুড়েবালি হয়ে গেল।
তারা তখন বর্তমানের যে প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপট নিয়ে চিন্তা করা শুরু করলেন। অর্থাৎ আমি এখনকার কথা বলছি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন বিষয়ে জনগণ যেভাবে হিমশিম খাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে এইসব বিষয় সামাল দিতে অনেকটাই ব্যর্থতার শিকার হচ্ছে। সেইসব বিষয়কে কেন্দ্র করে বর্তমানে সাধারণ জনগণ কিন্তু পূর্বের আমলে ফিরে যাওয়ার কথা বলছেন। এবং গণমাধ্যমসমূহ যদি আমরা লক্ষ্য করি, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যদি আমরা লক্ষ্য করি, সেখানে দেখবেন যে সাধারণ মানুষ বলছে যে, "আমরা পূর্বেই ভালো ছিলাম।" এটি সাধারণত আওয়ামী লীগের জনপ্রিয়তা, আমি যেমনটি বলছিলাম যে ৫ই আগস্টের পূর্বে কম ছিল কিন্তু ৫ই আগস্টের পরে বেড়ে গিয়েছে, এটি প্রকাশ করে। কারণ আমি আগেই বলেছি যে মানুষ ১ম এ আওয়ামী লীগকে ভালো চোখে দেখত না। কারণ আওয়ামী লীগের থেকে ভালো থাকতে চাইতো কোনো একটি সরকার দ্বারা। কিন্তু যখন পট পরিবর্তন হলো, তখন জনসাধারণ লক্ষ্য করল যে না, বর্তমান যে সরকার রয়েছে বা বর্তমানে যারা দেশ শাসন করছে, আমাদের পরিচালনা করছে, তাদের থেকে আওয়ামী লীগ আমাদের ভালো রেখেছিল, আওয়ামী লীগ আমাদের ভালো সেবা দিয়েছিল এবং আওয়ামী লীগের আমলে আমরা ভালো সুযোগ-সুবিধা ভোগ করেছি। সুতরাং আওয়ামী লীগের আমলে আমরা ভালো ছিলাম। এই যে একটি জনপ্রিয়তা বৃদ্ধি, এই জনপ্রিয়তা বৃদ্ধিকে কিন্তু আওয়ামী লীগ খুব সূক্ষ্মভাবে কাজে লাগাচ্ছে। এবং এই কাজে লাগানোর প্রেক্ষিতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখানে জনগণের কাছ থেকে তাদের যে গ্রহণযোগ্যতা রয়েছে, সেই গ্রহণযোগ্যতাগুলো হারিয়ে ফেলছে। একদিকে যেমন আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের কর্মসূচি, এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ে কিন্তু নানা ধরনের ব্যর্থতার শিকার হচ্ছে। এবং এই সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং অনেকটা চাপের সম্মুখীন হচ্ছে। এর মধ্যে সবথেকে বড় যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে জাতীয় নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধার বা গণতন্ত্র ফিরিয়ে আনা। জাতীয় নির্বাচন নিয়ে সাধারণত অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তৃতার আলোকে জানিয়েছেন যে কখন নির্বাচন দিলে ভালো হবে বা কখন নির্বাচন দেয়া যায়। সেই হিসাবে নির্বাচন নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বেশ একটা উদাসীন এবং কবে নির্বাচন দিবে বা কবে নাগাদ নির্বাচন হতে যাচ্ছে এই বিষয়ে কিন্তু সুস্পষ্ট কোনো ধারণা এখন পর্যন্ত আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কোনোভাবে পাইনি। তবে এখানে অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে, বিশেষ করে বিএনপি, তারা বিগত ১৫ বছর, ১৬ বছর, ১৭ বছর আওয়ামী লীগ কর্তৃক নির্যাতিত, নিপীড়িত ছিল এবং ক্ষমতায় যাওয়ার একটি প্রবল বাসনা তাদের মধ্যে কাজ করছে। সেই হিসাবে তারা চাচ্ছে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন হয়ে যাক এবং তারা সরকার গঠন করে ক্ষমতায় চলে যাক। অপরদিকে জামাত যারা রয়েছে, তারা কিন্তু নির্বাচন এত দ্রুত চাচ্ছে না। অর্থাৎ বিএনপি যেরকমটা চাচ্ছে যে দ্রুত নির্বাচন হয়ে যাক, সংস্কার আমরা এসে করব ক্ষমতায় এসে। জামাত কিন্তু ঠিক উল্টো বলছে, আগে সংস্কার পরে নির্বাচন হোক। এর পেছনে একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে জামাতের জনপ্রিয়তা বা জামাতের যে নির্বাচনী মাঠ সেটি কিন্তু এখনো বিএনপির সমতুল্য হতে পারেনি বা সমকক্ষ হতে পারেনি। যেহেতু মাঠে এখনো আওয়ামী লীগ নেই বা নির্বাচনে আওয়ামী লীগ আদৌ আসবে কি আসবে না এই বিষয় নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং জটিলতা রয়েছে। সেই হিসাবে জামাত চাচ্ছে যে তাদের যে জোটবদ্ধ হওয়া এবং কার সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে ক্ষমতায় যাবে। কারণ তাদেরও কিন্তু একটি ক্ষমতায় যাওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করছি। কারণ জামাত কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে কখনো সরাসরি সরকার গঠন করতে সক্ষম হয়নি। সেই হিসাবে তাদের জনমত বৃদ্ধি করা, ভোট ব্যাংক কালেক্ট করা এই সবকিছু গুছিয়ে নির্বাচন করার জন্য তারা বলছে যে সংস্কার আগে হোক, নির্বাচন পরে হোক। অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে রাজনৈতিক দল করছে, তারাও কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তাদের রাজনৈতিক দল করা নিয়ে রাজনৈতিক দলের যে সকল গঠন কাঠামো এবং রাজনৈতিক দল হওয়ার পর নির্বাচনের যে বিষয়বস্তু রয়েছে সেগুলো নিয়েও কিন্তু তারা চিন্তিত। এদিক থেকে অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা তাদেরকে কোনোভাবে সমর্থন করছে না এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করারও বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। সুতরাং তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দল রয়েছে সেখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করার প্রত্যাশা ব্যক্ত করছেন। সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে জাতীয় নির্বাচন এবং যেটি মূল বিষয় সেটি হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার করা। অর্থাৎ আওয়ামী লীগকে যেভাবে ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদ বলে
উপমা দেওয়া হয়েছিল, তকমা ট্যাগ দেওয়া হয়েছিল এবং তাদের পতন ঘটানো হয়েছিল যে তারা গণতন্ত্র হরণ করছে, স্বৈরাচার। সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্র পুনরুদ্ধার করে একটি সুষ্ঠু নির্বাচন দিবে এবং ভোটাধিকার ফিরিয়ে দিবে জনগণের। সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে নিরপেক্ষতা নিয়ে বর্তমানে অনেকটাই প্রশ্নের সম্মুখীন হচ্ছে এবং জাতীয় নির্বাচন নিয়েও কিন্তু তারা বিভিন্ন ধরনের জটিলতায় ভুগছে। তার পাশাপাশি আওয়ামী লীগের এই যে আন্দোলনমুখী একটি কর্মসূচি, এই কর্মসূচির প্রভাবও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর পড়ছে এবং বিএনপির দ্রুত নির্বাচন চাওয়া সহ আন্তর্জাতিক বিভিন্ন চাপ নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এখন প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করে আদৌ দেশে গণতন্ত্র সুষ্ঠুভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে কি হবে না, অথবা একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশের গণতান্ত্রিক যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ আন্তর্জাতিক মাধ্যমে তুলে ধরতে পারবে কি পারবে না, এটি কিন্তু এখন দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে।